আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দিনের রাজনীতি, ভবিষ্যৎ এবং পরিণতি নিয়ে ইতিহাসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন যে মানুষের যে ভাগ্য, এটির চারটি পরিণতি চারটি ডাইমেনশনে হয়ে থাকে, চতুষ্কোণে হয়ে থাকে। কিছু মানুষ রয়েছে জন্মগতভাবে তারা রাজাবাদশাহ হয়ে জন্ম নেয়। আপনি যত চেষ্টা করেন, এখন চেষ্টা করলে কি আপনি সেই সৌদি আরবের রাজপরিবারের সদস্য হতে পারবেন? মোহাম্মদ বিন সালমান এখন যুবরাজ, তার সে 1000 গুণ ক্ষমতা আপনার থাকতে পারে, লেখাপড়া থাকতে পারে, প্রজ্ঞা মেধা যোগ্যতা থাকতে পারে, ধীশক্তি থাকতে পারে, কিন্তু আপনি কি সৌদি আরবের যুবরাজ হতে পারবেন? কিংবা বাকিংহাম প্যালেসে এখন যিনি রাজা হিসেবে আছেন, কিং হিসেবে আছেন, চার্লস, তিনি বা তার পুত্র উইলিয়াম, তার মতো কি আপনি হতে পারবেন? নিয়তি আপনাকে সেই জায়গাটা থেকেই যেতে দিচ্ছে। তাহলে বোঝার চেষ্টা করুন, জন্ম আপনাকে অনেক কিছু নির্ধারণ করে দেয়। 2 নম্বর হলো যে আপনার যে ভৌগোলিক অবস্থান। আপনার জন্ম যদি ইউরোপে হয়, আমেরিকাতে হয়, আপনার জন্ম যদি জাপানে হয়, আপনার জন্ম যদি বাংলাদেশে হয়, উগান্ডাতে হয়, বুগান্ডাতে হয়, তাহলে আপনার সেই ভূখণ্ডগত কারণে, ভূমির কারণে, জলবায়ু আবহাওয়ার কারণে, প্রকৃতি এবং পরিবেশের কারণে আপনি যা কিছু অর্জন করেছেন, আপনার শরীর, গায়ের রং, চিন্তা চেতনা, সব কিছু এটা মৃত্যু পর্যন্ত আপনাকে ওই বৃত্তের বাইরে বেরোতে দেবে না। আপনি যত চেষ্টা করেন বাংলাদেশে বসে আপনি ফিদেল ক্যাস্ট্রো বা চে গুয়েভারা হতে পারবেন না। আপনি যত চেষ্টা করেন মিশরের মতো জায়গাতে বসে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে পারবেন না। আমাদের দেশে এখানে যেভাবে রঘু ডাকাত রয়েছে, এই রঘু ডাকাতের সঙ্গে আপনি জেমস বন্ডের কখনোই তুলনা করতে পারবেন না। আবার পাক ভারত উপমহাদেশে, বাংলাদেশে আপনি কোনোদিন একজন জেমস বন্ডকে বানাতে পারবেন না। এখানে জেমস বন্ড নামক কোনো চরিত্রকে যদি পুরনো ঢাকাতে ছেড়ে দেওয়া হয়, 1 ঘন্টার মধ্যে পুরনো ঢাকার পরাটা, বিরিয়ানি, এগুলো খেয়ে পেট খারাপ হয়ে মরে যাবে, সঙ্গে সঙ্গে জেমস বন্ড মরে যাবে। এগুলো অবস্থা। আবার আমাদের দেশের সেই বিখ্যাত যে রানী ভবানী, ভবানী পাঠক, কিংবা ধরুন সেই যে রঘু ডাকাত, এদেরকে নিয়ে যদি আপনি ইটালিতে ছেড়ে দেন, 1 মিনিটের মধ্যে সে মরে যাবে সঙ্গে সঙ্গে। এই জন্য ভূগোল একটা বিরাট বিষয় মানুষের জীবনের জন্য। এরপর টাইম, সময়, অপরচুনিটি, সময় এবং সুযোগ, এই দুটো ছাড়া আপনার কোনো জ্ঞান, কোনো যোগ্যতা কখনো কাজে আসবে না। অনেক সফলতা কেবলমাত্র সময়ের কারণে ব্যর্থ হয়ে যায়, আর অনেক ব্যর্থতা কেবল সময়ের কারণে সফল হয়ে যায়। শেখ হাসিনার জন্য যেটি 2009 সনে সম্ভব ছিল, 12 সনে সম্ভব ছিল, সেটি 2025 সনে তার জন্য অসম্ভব হয়ে গিয়েছিল। তারেক রহমান সাহেবের জন্য 2024 সনের আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত যে ইতিহাস রচনা করার তার সুযোগ ছিল, এটি এখন তিনি চেষ্টা করলেও পারবেন না। ফলে সময় একটা বিরাট ফ্যাক্টর। থার্ড হলো ইতিহাস, ট্র্যাডিশন, ঐতিহ্য, বংশক্রম, ক্রোমোজম, এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে কিভাবে কাজ করে। অর্থাৎ আপনি যে ভূখণ্ডে আছেন সেই ভূখণ্ডের অতীত ইতিহাস, এবং আপনি যে কর্ম করছেন সেই কর্মে পৃথিবীর যে ইতিহাস, সেই ইতিহাসের ধারাবাহিকতা আপনার জন্য অনিবার্য হয়। আপনি এর বাইরে যেতে পারবেন না। বাংলাদেশে বঙ্গবন্ধুর যা অবস্থা হয়েছে, চিলির সালভেদর আলেনদের একই অবস্থা হয়েছে। বঙ্গবন্ধুর যে অবস্থা হয়েছে, মার্শাল টিটোর একই অবস্থা হয়েছে। এর বাইরে যেতে পারেনি। একটা সময় আছে, সেই সময়ের সাথে আপনাকে তাল মেলাতে হয়। তো সেই অর্থে শেখ হাসিনা এই মুহূর্তে কোন পর্যায়ের লোক? তার বন্ধুগুলো ধরেন, নরেন্দ্র মোদী, পুতিন, কাতারের এই যে বর্তমান আমির, সে আমিরের বাবা, বাদশাহ সালমানের যে এখন যে মোহাম্মদ বিন সালমান রয়েছেন, তার বাবা বাদশাহ সালমান, ডোনাল্ড ট্রাম্প, এই মানুষগুলোর কথা বললাম যাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। এর মধ্যে আরেকজন আছে, বর্তমান যিনি ভুটানের যিনি রাজা, তিনি সজীব ওয়াজিদ জয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু, ক্লাসমেট। আর তার বাবা শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু, মানে সাবেক রাজা, ভুটানের সাবেক রাজা। এই যে লিগেসি, এই মানুষগুলোর তকদিরের সাথে, পরিণতির সাথে, যাকে বলা হয় তার লিগেসি এবং তার তকদির নির্ভর করছে। 2 নম্বরে যেটা আছে যে তিনি যে লিগেসি ধারণ করেন, বঙ্গবন্ধু, এটি তার প্রধান পুঁজি। তো বঙ্গবন্ধু লেভেলে তার বন্ধু কারা ছিলেন? নেলসন ম্যান্ডেলা। তার বন্ধু কারা ছিলেন? যুগোস্লাভিয়ার মার্শাল টিটো। তার বন্ধু কারা ছিলেন? আনোয়ার সাদাত।
মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, ফিদেল ক্যাস্ট্রো, তার বন্ধু ছিলেন ইয়াসির আরাফাত। অর্থাৎ আপনি সেই জোট নিরপেক্ষ আন্দোলনে 1973-তে যে বঙ্গবন্ধুর উপস্থিতি, সেই জায়গাতে যে পোর্ট্রেটগুলো আছে, ছবিগুলো আছে, এবং সেখানে তার সঙ্গে যার বন্ধুত্ব, সেই বন্ধুত্বের প্রেক্ষিতে যে একটা ইতিহাস রচনা হয়েছে, সেই ইতিহাসের ধারাবাহিকতায় ওই মানুষগুলোর যে পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন যারা রাজনীতিতে এসেছেন, তাদের যে পরিণতি হয়েছে, শেখ হাসিনার ঠিক সেই পরিণতি হবে, এতে কোনো সন্দেহ নাই। এটাই হিস্ট্রি। ইতিহাস বলে না যে ইতিহাস বারবার ঘুরে ফিরে একই ঘটনা ঘটে, হিস্ট্রি রিপিট ইটসেলফ, বারবার ফিরে আসে। তো শেখ হাসিনার জন্য ঠিক সেই ইতিহাস বা সেই পরিণতি অপেক্ষা করছে। এর বাইরে গ্রহ নক্ষত্র আছে, জ্যোতিষ্ক মণ্ডলী আছে, আর আপনি যদি সর্বশেষ ধর্মবিশ্বাসী হন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডিজায়ার, এটা আপনাকে মানতে হবে। শেষটা দিয়ে শুরু করি, মহান আল্লাহর ডিজায়ার। আমরা দেশের জনগণ যেভাবে আশা করেছিলাম, আতঙ্ক অনুভব করেছিলাম, সেক্ষেত্রে শেখ হাসিনার মৃত্যু আমাদের দেশের বেশিরভাগ মানুষ কামনা করেছিল নির্মমভাবে, যে তিনি ধরা পড়বেন, গণপিটুনিতে মারা পড়বেন, এবং সেই ধরনের একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। এবং এটা ছিল 99.99%। জনগণ গণভবন আক্রমণ করবে এবং সেখানে শেখ হাসিনাকে ধরে, তার বোনকে সহ ধরে পাড়িয়ে মেরে ফেলবে। অনেক মানুষ মনে মনে আশা করতেন যে জয়, পুতুল তারাও বাংলাদেশে যখন থাকে, অর্থাৎ কেউ যেন 75-এর 15 আগস্টে যারা উল্লসিত হয়েছেন, তাদের বক্তব্য হলো যে ওই সময়টিতে শেখ হাসিনা, শেখ রেহানার যে বেঁচে যাওয়াটা, এটা তাদের জন্য একটা অভিশাপ। কাজে আগামী দিনে যদি এরকম কোনো সুযোগ আসে, তাহলে সেক্ষেত্রে শেখ পরিবারের একটা সিঙ্গেল শেখকে বাঁচিয়ে রাখা যাবে না। সেক্ষেত্রে শেখ সেলিম, শেখ হেলাল, অন্যান্য যে সকল শেখ রয়েছে, সবাইকে পাড়ায় মারতে হবে। এই ছিল মানে শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী তাদের একটা জনরোষ। যদিও শেখ পরিবারের মধ্যে অনেক অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত কোন্দল রয়েছে, কিন্তু অবাক করার ব্যাপার হলো মিরাকেলি প্রায় সব শেখ নিরাপদ দেশে পালিয়েছেন বা চলে গেছেন। তাদেরকে পাঠানো হয়েছে, কেউ নিজেই চলে গেছেন, কেউ পরবর্তীতে চমৎকারভাবে পালাতে পেরেছেন। ইটস এ মিরাকেল। অথচ এদেরকে যদি আগস্ট মাসের 2024 সালের 15 তারিখের মধ্যে পাওয়া যেত, জনরোষ এমন পর্যায়ে ছিল তারা কেউ বাঁচতে পারতেন না, তাদেরকে কে বাঁচালো? এরপরে শেখ হাসিনা যেভাবে হেলিকপ্টার করে গেলেন, এটা আমার কাছে একটা অলৌকিক বিষয় মনে হয়। এটা খুব সাধারণ বিষয় নয়। তার হেলিকপ্টার ধ্বংস হয়ে যেতে পারতো, হেলিকপ্টারের পাখা ভেঙে পড়তে পারত, বা তিনি যখন উড়াল দিবেন, হেলিকপ্টার উঠবেন, তখন গণভবনের গেট ভেঙে গেছে। পুরো জিনিসটিকে যারা ম্যাটিকুলাস বলার চেষ্টা করছেন, এটা যদি ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে হতো, তাহলে শেখ হাসিনা সপরিবারে ধরা পড়ার কথা। কিন্তু তিনি সেই ধরাটা পড়েননি। এমনকি তার যারা লোকজন, যেমন সালমান এফ রহমান বা আনিসুল হক, তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তাদেরকে ধরিয়ে সরকারের জিম্মায়, রাষ্ট্রের জিম্মায় পাঠানো হয়েছে, এখন বিচার চলছে। কিন্তু জনগণ যদি তাদেরকে 15 আগস্ট পেত, বিশ্বাস করেন তাদেরকে মানে টুকরো টুকরো করে ফেলা হতো, রক্ত থেকে মাংস আলাদা করে ফেলা হতো, হাড্ডি গুড্ডি সব এলোমেলো করে দেওয়া হতো। এতটা জনরোষ ছিল। কিন্তু কেন সেটা হলো না? নিঃসন্দেহের মধ্যে কোনো ইঙ্গিত রয়েছে, এবং সেই ইঙ্গিত নিয়েই মূলত এখন আওয়ামী লীগের যারা লোকজন, তারা অলৌকিকতা বিশ্বাস করছে যে শেখ হাসিনা ফিরে আসবেন। যদি তিনি ফিরে না আসতেন, তাহলে তিনি বাঁচতেন না। আল্লাহ যে তাকে বাঁচিয়ে রেখেছেন, নিঃসন্দেহে এর মধ্যে আল্লাহর একটা প্ল্যান আছে, গুড প্ল্যান আছে। এই আশায় তারা প্রতিদিন সীমান্তে তাকিয়ে থাকেন, প্রতিদিন নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে থাকেন, দিল্লির দিকে তাকিয়ে থাকেন, আর পত্রপত্রিকায় দেখেন। এবং আমরা যারা কন্টেন্ট তৈরি করি, আমাদের কথাবার্তা শোনার মধ্যে তারা খুঁজে বের করার চেষ্টা করেন যে শেখ হাসিনার আসার কোনো সুসংবাদ আছে কিনা। তো এই কাজগুলো শুধু আওয়ামী লীগের লোকজন করছে তা নয়, আওয়ামী লীগের যারা বিরোধী পক্ষ, তারাও কিন্তু এই শেখ হাসিনার আগমন, তার তিরোধান, তার ফিরে আসা, এগুলো নিয়ে ভীষণ রকম চিন্তায় আছে। বিবিসি থেকে শুরু করে অন্যান্য যে সকল আন্তর্জাতিক গণমাধ্যম, তারা মানে শেখ হাসিনাকে মাইনাস করছে না কেউ, বরং অনেকে প্রমোট করছে। বিশেষ করে বিবিসি ওয়ার্ল্ড, বিবিসি ইন্ডিয়া, বিবিসি বাংলা, তারা প্রতিদিনই একটা না একটা কন্টেন্ট তৈরি করছেন, যেটা প্রকারান্তে আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে, শেখ হাসিনার ইমেজ বৃদ্ধি করছে, এবং একটা পজিটিভ ধারণা শেখ হাসিনা সম্পর্কে তৈরি করছে। এবং আজকের এই ভিডিওটি যে আমি করছি, এটাও বিবিসির একটা রিপোর্ট দ্বারা আমি অনুপ্রাণিত হই। এখন বিবিসি যে রিপোর্টটি করেছে, সেই রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার পরিণতি কী হবে, সেই পরিণতিতে যে কোনো লিখে বুঝতে পারবে যে শেখ হাসিনা ফিরে আসবেন, এই কথাই বিবিসি বোঝানোর চেষ্টা করেছে। তারা খুব সুকৌশলে যারা ক্ষমতাচ্যুত হয়েছে এবং যারা ধরা পড়েছেন, জনতার হাতে ধরা পড়েছেন, তারা সবাই ফাঁসিতে চড়েছেন। এটা তারা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন।
সেক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যেভাবে সৈনিকদের হাতে ফ্যাসিবাদের জনক বেনিতো মুসোলিনি ধরা পড়লেন, যেভাবে নিকোলাই সসেস্কো এবং তার স্ত্রী এলেনা ধরা পড়লেন সেনাবাহিনীর হাতে, তিনিও কিন্তু এভাবে হেলিকপ্টারে করে উড়ে যাচ্ছিলেন, কিন্তু সেই হেলিকপ্টার আবার নামিয়ে ফেলা হয়েছিল মাঝপথে, উঠতে পারেনি, সেনাবাহিনী বিদ্রোহ করেছিল। তো এখন বাংলাদেশের যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে শেখ হাসিনার হেলিকপ্টারটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল, 2 ঘন্টা 2.5 ঘন্টা। আপনি যদি সীমান্ত এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত তাকে যেতে হয়, কয় ঘন্টার সময় লিখেছে, ফ্লাইং টাইম, নামা এবং সেখান থেকে সামরিক বিমানে যাওয়া এবং সেখান থেকে আবার যাকে বলা হয় ভারতে যাওয়া। এই সময়টার মধ্যে যদি সেনা বিদ্রোহ হতো, এই সময়টার মধ্যে যদি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হতো, তাহলে তাকে ফিরিয়ে আনা যেত। সেটা হয়নি। ফলে নিকোলাই চাউশেস্কু এলেনার ক্ষেত্রে যে ঘটনা ঘটছে, সেই ঘটনা শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেনি, আগামীতে ঘটবে না। একইভাবে যে ঘটনা ঘটেছে সেই ফ্যাসিবাদের জনক সেই ইতালির বেনিতো মুসোলিনির ক্ষেত্রে, সেটাও তার ক্ষেত্রে ঘটেনি, তিনি পালা থেকে ধরা পড়েননি। এভাবে বিবিসি আরও 10-12 জনের নাম বলেছে যারা ধরা পড়েছেন এবং মারা গেছেন। সাদ্দাম ধরা পড়েছেন, মারা গেছেন, ফাঁসিতে চড়েছেন। তারপর গাদ্দাফি ধরা পড়েছেন, মারা পড়েছেন। কিন্তু যারা নিরাপদে চলে যেতে পেরেছেন, রেজা শাহ পাহলভি চলে যেতে পেরেছিলেন নিরাপদে। ডাক্তার শান ইয়াত সেন, চীনের কিংবদন্তির নেতা, আধুনিক চীনের সেই প্রথম প্রেসিডেন্ট, তিনিও চলে যেতে পেরেছিলেন, ইংল্যান্ডে পালিয়ে যেতে পেরেছিলেন এবং সেখান থেকে তিনি সেই বিপ্লবের পরে এসে সে প্রথম সেই চীনের প্রেসিডেন্ট হয়েছিলেন, ডাক্তার শান ইয়াত সেন। এখন শেখ হাসিনার জন্য কি পরিণতি অপেক্ষা করছে? তিনি কি শান ইয়াত সেনের মতো ফিরে আসবেন, আবার নতুন করে সবকিছু ইতিহাস তৈরি করবেন, নাকি ইয়াসির আরাফাতের মতো, তার বাবার বন্ধু ইয়াসির আরাফাত যেভাবে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি হয়েছিল, তিনি সেই মৃত্যুদণ্ড মাথায় নিয়ে সেই ফিলিস্তিনের অভিসংবাদিত নেতা হয়েছিলেন, নেতা হয়ে ফিরে এসেছিলেন, রাষ্ট্র ক্ষমতায় পেয়েছিলেন এবং নোবেল পুরস্কার পেয়েছিলেন। শেখ হাসিনাকে আর একটা নোবেল পুরস্কার পাবেন? আমি বলতে পারি না, বিবিসিকে জিজ্ঞাসা করেন। মামলা সব মিথ্যা না? মামলা সব মিথ্যা না? সময়ের ব্যাপার মাত্র। যাদের যাবজ্জীবন জেল হয়েছে তারা এখন মুখনিত হয়ে গেছে, তাই না? তাহলে মামলা যারা খায় তারা পরবর্তীকালে দেশ এবং জাতির নেতা হয়, তারা পুনরায় ক্ষমতায় আসেন। তারেক রহমান ফিরে এসেছেন দেশে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার তার ফেরার সকল ব্যবস্থা করে দিয়েছে। আদালতে দেওয়া সাজা মওকুফ থেকে শুরু করে টোল ফ্রি রাস্তা সবই করেছেন ইউনূস মহাজনের সরকার। সবচেয়ে বড় কাজটি করে দিয়েছে সেনাবাহিনী। তারা তারেক রহমানকে গার্ড অফ অনার দিয়েছে। একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তারেক রহমানকে যোগ্য সম্মান দিয়ে দেশে ফেরালেন ইউনূস। আর একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান যে নিরাপত্তা পান, সেই লেভেলের নিরাপত্তাও তাকে দেওয়া হচ্ছে। তার মানে ধরেই নেওয়া হচ্ছে যে তারেক রহমান আজকে থেকে দেশের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী এবং তারপর একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল ক্ষমতা হস্তান্তরটাই বাকি। শোনা যাচ্ছে তারেক রহমানকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকাটি পালন করেছে প্রতিবেশী ভারত এবং সেখানে নির্বাসিত থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। কিন্তু তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে দেশের ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রীর যুক্ত হওয়া ছাড়াও আরো অনেক কিছুই যে যুক্ত হলো, সেটা নিয়েই আরেকটু আলোচনা করতে চাই আজকে। চলুন আলোচনা শুরু করা যাক। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এর চেয়ে বড় কোনো সত্য বাংলাদেশের রাজনীতিতেও নেই। যে দেশে এই কিছুদিন আগেও যে নামটি উচ্চারণ করলেই 21শে আগস্টের গ্রেনেড হামলা, প্রতিপক্ষকে নির্মূল, দুর্নীতি, নেপোটিজম, ক্ষমতার দম্ভ আর রাষ্ট্রীয় অবক্ষয়ের ছবি ভেসে উঠত, আজ সেই নামটি স্থিতিশীলতার প্রতীক হিসাবে আলোচনায়। বুঝতেই পাচ্ছেন কাকে নিয়ে কথা বলছি। আমি তারেক রহমানের কথাই বলছি। তারেক রহমানকে এই কিছুদিন আগেও দেশের প্রধান দৈনিকগুলো দুর্নীতির বরপুত্র, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বিস্তর লিখেছে, বিস্তর সমালোচনা করেছে। কিন্তু আজকে তিনি দেশের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ। দেশের মানুষ যখন বলা শুরু করেছিল যে আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, তখনই ইউনূস তার জাদুর ঝোলা থেকে তারেক রহমানকে বের করে এনে জাতির সামনে ছুড়ে দিলেন। অথচ ইউনূস ক্ষমতায় বসেছিলেন দুর্নীতি, দুঃশাসন, বৈষম্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণাকারীদের নিয়ে। 2001 থেকে 2006 দুর্নীতি, দুঃশাসন আর ভয়ঙ্কর প্রতিহিংসার রাজনীতিটি বাংলাদেশে চলেই ছিল তারেক রহমানের হাত ধরে। তাহলে আজকে তাকে ফিরিয়ে আনার এই বিপরীতমুখী বাস্তবতাকে আপনি কিভাবে দেখেন?
আমি জানি না, কিন্তু আমি এভাবে দেখি যে এটা আসলে ব্যক্তি তারেক রহমানের গুণে নয়, বরং ইউনূস সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতায় তৈরি হওয়া ভয়ঙ্কর শূন্যতার ফলেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইউনূস বাধ্য হয়েছেন। আর এই শূন্যতার নামকরণই ছিল হয়তো জুলাই চেতনা, যেটি সময়ের সঙ্গে সঙ্গে উন্মোচিত হয়েছে একটি নেগেটিভ ঐক্য হিসাবে, অর্থাৎ আওয়ামী লীগ বিরোধিতা ছাড়া যার আর কোনো দৃশ্যমান নৈতিক ভিত নেই। জুলাই 2024-এর আন্দোলনের হয়তো বাস্তবতা ছিল, বিশেষ করে আওয়ামী লীগের 17 বছরের শাসন আমলে তৈরি হওয়া ক্ষোভটা তো ছিলই, কিন্তু এই ক্ষোভকে জনমনে না ছড়িয়ে দেশি বিদেশি অস্ত্র, অর্থ আর প্রশিক্ষণের মাধ্যমে জনগণের ভেতর থেকে বেছে বেছে লাশ ফেলে দেওয়া আর ভয়ঙ্কর রক্তপাতটাকে একটি পক্ষ বাস্তব করে তুলেছিল 2024 সালের আগস্ট মাসে ক্ষমতা দখলের মাধ্যমে। কিন্তু ইতিহাস বলে রক্তপাত নিজে নিজে নৈতিক মানদণ্ড তৈরি করতে করে না। নৈতিকতা জন্ম নেয় পরবর্তী সিদ্ধান্তে, অথবা তথাকথিত যদি আন্দোলন ধরেন বা গণ অভ্যুত্থান ধরেন, তারপরে যারা ক্ষমতায় বসছে তারা কিভাবে সেটিকে নৈতিকতা দিচ্ছে, কোন মানদণ্ডে তারা বিচার করছে, বিচার কিভাবে চলবে, দায় কিভাবে নির্ধারিত হবে, ক্ষমতার অপব্যবহার হলে তার পরিণতি কি হবে, এই প্রশ্নগুলোর উত্তরেই আন্দোলনের মান নির্ধারিত হয়। জুলাই পরবর্তী বাস্তবতায় দেখা গেল এই প্রশ্নগুলোর কোনো উত্তর তৈরি হয়নি, বরং তৈরি হয়েছে নতুন এক রাজনৈতিক বন্দোবস্ত। আর সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সবচেয়ে সর্বশেষ সংযোজন এই তারেক রহমানের ফিরে আসা, এবং সরকার বাধ্য হয়েই তাকে ফিরিয়ে এনেছে। তারেক রহমানের দেশে ফেরা কেবলমাত্র বিএনপির একজন নেতার বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দেশে ফেরা নয়, কারণ তারেক রহমান ইতিমধ্যে বিএনপির নেতা বেগম খালেদা জিয়া যিনি চেয়ারপারসন, তিনি আসলে বেঁচে আছেন নাকি মারা গেছেন আমরা কেউ জানি না। কিন্তু তারেক রহমানের এই যে ফিরে আসা, এটি যে রাষ্ট্রীয় পক্ষপাতের চূড়ান্ত নজির, তা কি আপনি অস্বীকার করতে পারবেন? একজন সর্বোচ্চ আদালতে দণ্ডিত আসামির ক্ষেত্রে রাষ্ট্র যখন আইন আদালত রায়ের ধারাবাহিকতা অগ্রাহ্য করে রাজনৈতিক সমঝোতায় পথ খুলে দেয় তার ফিরে আসা, তখন সেটি ব্যক্তিগত ঘটনা থাকে না, তাই না? সেটি আসলে নির্দেশ করে যে বিচার আর ন্যায় নয়, ক্ষমতার প্রয়োজনই আসলে শেষ কথা। এখানেই তথাকথিত জুলাই চেতনার ফাঁপা জায়গাটা বা ফুটো কলসিটা আমরা দেখে ফেলি। যদি জুলাই চেতনা সত্যি বৈষম্য বিরোধী হতো, তাহলে প্রথম 2001 থেকে 2006 পর্যন্ত করা সকল অন্যায়ের বিচার না করে কেবল শেখ হাসিনার আমলটাকেই বিচারের জন্য বেছে নেওয়া হতো না। আপনারা স্মরণ করতে পারেন যে যখন 2024-এর এই অগাস্টের পরপরই এই যে এখনকার সন্ত্রাসীরা, এনসিপির নেতৃত্বরা প্রায়ই তারেক রহমানকে নিয়ে স্লোগান দিত, তারেক আমার এটা সেটা, এবং তার বিচার করা হবে, তার দুর্নীতির বিচার করা হবে, এগুলো কিন্তু বলেছিল তারা, মনে আছে আপনাদের? এবং 2001 থেকে 6 পর্যন্ত চলা অপারেশন ক্লিন হার্ট থেকে শুরু করে র্যাবের মাধ্যমে সে সময় যে গুম খুনের ঘটনা ঘটেছিল, সেগুলোরও তো বিচার শুরু হওয়ার কথা ছিল, কিন্তু না, সেটা তো হয়নি। শুধুমাত্র আওয়ামী লীগ আমলকেই বেছে নেওয়া হয়েছে এই একচক্ষু বিচারের আওতায়। সবচেয়ে বড় কথা হলো 21শে আগস্টের গ্রেনেড হামলা, মানি লন্ডারিং, দুর্নীতি, এসব মামলায় আদালতের রায় ছিল। সেই রায়কে এক ঝটকায় অকার্যকর করে দেওয়া মানে সত্য প্রতিষ্ঠা নয়, মানে আদালতকে ক্ষমতার অধীন করে ফেলা। ফলে প্রশ্ন উঠছে, এতে কি জুলাই চেতনা ধ্বংস হলো? বাস্তবতা হলো ধ্বংস করার মতো কোনো সুসংহত চেতনা আদৌ ছিল কিনা, সেটাই আসলে মূল প্রশ্ন। বরং বলতে পারেন আপনি যে জুলাই ছিল একটি ট্রানজিশনাল ন্যারেটিভ, ক্ষমতা বদলের জন্য বা ক্ষমতা দখল করে ক্ষমতাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য একটি সাময়িক ভাষা, যার প্রয়োজন ফুরাতেই সেটাকে পাশে সরিয়ে রাখা হয়েছে বা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে নর্দমায়। যদি শেখ হাসিনার আমলে আদালতের সকল রায়কে পক্ষপাতমূলক আর বাতিল করা যায়, তাহলে এই ইউনূস আমলে দেওয়া সকল রায়ও পক্ষপাতমূলক আর প্রতিহিংসামূলক বলে বাতিল হবে। মানে একদিন তো হতেই হবে, তাই না? এক যাত্রায় দুই ফল তো হতে পারে না। তাহলে এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক হয়ে যাবে যে তারেক রহমান ফিরতে পারলে শেখ হাসিনা কেন ফিরতে পারবেন না? যদি যুক্তি হয় রাজনৈতিক প্রতিহিংসা, কথিত ফ্যাসিস্ট আমলের সাজা, পক্ষপাতদুষ্ট বিচার, এসব কারণে তারেক রহমান ফিরে এসেছেন, এটাই যদি আপনার যুক্তি হয়, তাহলে সেই যুক্তি তো একতরফা হতে পারে না। শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাগুলোও একই যুক্তিতে পুনর্বিবেচনা দাবিদার হয়ে পড়বে।
আপনি একদিকে বলবেন তারেক রাজনৈতিক নিপীড়নের শিকার, আর অন্যদিকে বলবেন শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত। এই দুই অবস্থান একসাথে টিকতে পারবে না যদি না আপনি স্বীকার করেন যে বিচার নয়, ক্ষমতার হিসাবই এখানে মুখ্য। তার মানে রাষ্ট্র তার নিরপেক্ষ এবং নৈতিক অবস্থান থেকে সিদ্ধান্ত নিচ্ছে না, তাই না? তারেক রহমানকে ফিরিয়ে রাষ্ট্র তার নৈতিক অবস্থান থেকে সরে গেছে, যদি কোনো নৈতিক অবস্থান থেকে থাকে, যদি সেরকম কিছু আদৌ থেকে থাকে আর কি। রাষ্ট্র মানে শুধু সংবিধান নয়, রাষ্ট্র মানে নৈতিক ধারাবাহিকতা। আপনি যদি এক পক্ষের জন্য আইনকে নমনীয় করেন, অন্য পক্ষের জন্য কঠোর রাখেন, তাহলে রাষ্ট্র আর রাষ্ট্র থাকছে না, ক্ষমতার যন্ত্রে পরিণত হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতি বা অর্থ পাচারের মামলা যদি আপনি চালিয়ে যান আন্তর্জাতিক পরিসরে, সেটাকে ন্যায় বিচার বলা হবে না, বলা হবে রাজনৈতিক প্রতিশোধ। ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে এই সব বলা শুরু হয়েছে। ব্রিটেনের সাংসদরা বলছেন, আমেরিকার কংগ্রেসম্যানরা বলছেন, আর দেশের ভেতরে তো আছেই। আদালত কাগজে চলতে পারে, কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকে না আদালতের। ইতিমধ্যেই দেশে বিদেশে এই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং খুব দ্রুত সেটা আরো জোরে সোরে উচ্চারিত হবে। দুঃখজনক সত্য হলো বাংলাদেশে এই বৈষম্যের রাজনীতি আসলে বাস্তবতা। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকেই শুরু হয়েছে এবং এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের যে সরকার, আপনারা অন্তর্বর্তী সরকার বলেন, তারা সেটি সমানে করে যাচ্ছে। আওয়ামী লীগকে সরিয়ে বারবার বিএনপি জামায়াতকে অনৈতিক সুযোগ করে দেওয়াই হচ্ছে এই বৈষম্যের রাজনীতি। এই মুহূর্তে বাংলাদেশে এই রাজনৈতিক দ্বিচারিতাকে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে নিজেদেরকে নৈতিক বিকল্প হিসাবে তুলে ধরাই ছিল এই সরকারের মূল রাজনৈতিক পুঁজি। কিন্তু নৈতিকতা কোনো ঘোষণাপত্র নয়, এটি সিদ্ধান্তে প্রতিফলিত হয়। তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রস্তুতিতে যে রাষ্ট্রীয় উদ্যম দেখা গেছে, পরিবহন সুবিধা, প্রশাসনিক সহায়তা, আইনগত দ্রুততা, তা একটাই বার্তা দেয়, ক্ষমতার নতুন সমীকরণে কে প্রয়োজনীয় আর কে নয়। প্রশ্ন হলো, এই দরদের উৎস কি? নৈতিক দায়বদ্ধতা নাকি রাজনৈতিকভাবে টিকে থাকার তাগিদ? বাস্তবতা হলো জুলাই পরবর্তী কাঠামোর ভেতরে যারা আছে তাদের অনেকেরই অতীত এবং বর্তমান নিয়ে প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর মুখোমুখি টিকে থাকতে হলে ক্ষমতার অংশ থাকা জরুরি। রাজনীতিতে এক মাস্টার মাইন্ড আর এক মাস্টার মাইন্ডের প্রয়োজন বোঝে, এই নির্মম বাস্তবতা অস্বীকার করতে পারবেন না আপনি। ফলে তারেক রহমানের প্রতি এই দরদ কেবল ব্যক্তিগত নয়, এটি একটি সেলফ প্রিজার্ভেশন স্ট্র্যাটেজি। একটা ইন্টারেস্টিং সত্য হলো, এটাও হয়তো হতে পারে যে আওয়ামী লীগের ভেতরে যারা লুটপাট, দুর্নীতি, অর্থ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অনেকের কাছেও তারেক রহমান খারাপ বিকল্প নন হিসেবে বিবেচিত হবে। কেন? কারণ হচ্ছে এই রাজনীতির পুরনো খেলোয়াড়রা নিয়ম জানেন, ম্যানেজমেন্ট বোঝেন। তারা ভাবছেন যে বিএনপিকে কিছুটা, তাদের যে অর্জিত বিপুল সম্পদ, তার কিছুটা দিয়ে তারা বাংলাদেশে ফিরতে পারবেন। এটা একটা ভাবনা, যদিও আমার কাছে বিষয়ে কোনো প্রমাণাদি নেই। ফিরি সেই জুলাই চেতনার কথায়। এই চেতনা যে ভুয়া আর সব দিক থেকেই ফোকলা হয়ে গেছে, তার বলার অপেক্ষা রাখে না। এর ভিত্তিটাই যে আওয়ামী লীগ বিরোধিতা এবং তাতে সকল পক্ষ একজোট, তা তারেক রহমানের নিষ্পাপ হয়ে দেশে ফেরাটা আরো জোরালোভাবে প্রমাণ করে দিল। ডক্টর ইউনূসকে সামনে রেখে জামায়াত বিগত 1 বছর যা করেছে, তা মূলত মুক্তিযুদ্ধকে ধ্বংস করে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা। সেটাকে দেখিয়েই দেশের সুশীল সমাজ নতুন ন্যারেটিভ তৈরি করেছে, সেটা হলো জামায়াতের চেয়ে বিএনপি ভালো, তাই তারেককে দরকার। এই যে ন্যারেটিভ হঠাৎ জন্ম নেয়নি, এটি বহুদিন ধরে প্রস্তুত করা হয়েছে। উগ্র ডানপন্থার উত্থান, মব রাজত্ব, নারী এবং সংখ্যালঘু নিপীড়ন, সংস্কৃতির উপর আঘাত, এই ভয়ের বিপরীতে একটি কম খারাপ বিকল্প তৈরি করা হচ্ছে। তারেক রহমান সেই বিকল্পের প্রতীক। এটি তারেকের অর্জন নয়, এটি রাষ্ট্রের ব্যর্থতার ফল। তথাকথিত জুলাই চেতনার কবর হয়ে গেল এই প্রত্যাবর্তনের ভেতর দিয়ে। তাহলে জিজ্ঞেস করি আপনাকে, জুলাই চেতনা বলতে আপনি কি বোঝেন? পারলেন না তো বলতে, আমি দেই উত্তরটা। জুলাই চেতনা বলতে এখন আর কিছু নয়, কেবল আওয়ামী লীগ বিরোধিতা আর শেখ হাসিনা বিরোধিতা বোঝায়। সঙ্গে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা ছাড়া আর কিছুই নেই এই জুলাই চেতনার বলতে। বৈষম্য বিরোধী রাজনীতির কথা বলা হয়েছিল, কিন্তু বৈষম্য প্রথমেই প্রতিষ্ঠিত হয়েছে বিচারে। ন্যায় বিচারের কথা বলা হয়েছিল, কিন্তু ন্যায়কে রাজনৈতিক দর কষাকষির উপকরণে পরিণত করা হয়েছে। নতুন রাজনীতির কথা বলা হয়েছিল, কিন্তু ফিরেছে পুরনো সব খেলোয়াড়রা। তারেক রহমান যে প্রক্রিয়ায় ফিরেছেন, সেই একই প্রক্রিয়ায় যদি শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ না দেওয়া হয়, তাহলে এটি আন্তর্জাতিকভাবেই শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকে প্রতিশোধমূলক বিচার হিসেবে চিহ্নিত হওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সেটি আরো বাড়বে। নির্বাচনের পর সেটি ভয়ঙ্কর আকার ধারণ করবে যদি নির্বাচন হয়। দেশের রাজনীতি যুক্তিতে চলে না, চলে ধান্দায়। এই যে শুরুতে বলেছিলাম শেষ কথা বলে কিছু নেই, সেটাও একটা ধান্দাই।
এখন এই শেষ কথা এটাই যে এরপর কি তবে শেখ হাসিনা ফিরছেন? তারেকের মতো রাষ্ট্রই তাকে সকল অভিযোগ থেকে মুক্ত করে ফিরিয়ে আনবে? রাষ্ট্রকেই আনতে হবে। যদি রাষ্ট্র না আনে তাহলে আপনি আরো স্পষ্ট বুঝবেন যে রাষ্ট্র বিএনপি জামায়াতের জন্য একরকম আর আওয়ামী লীগের জন্য আরেক রকম। সুখের কথা কি জানেন? সুখের কথা হলো রাষ্ট্র দখলকারীরা বিএনপি জামায়াত বান্ধব হলেও দেশের জনগণের গরিষ্ঠ অংশ কিন্তু আওয়ামী লীগকে নিজেদের ত্রাতা মনে করে, যেমনটি তারা মনে করত 1971 সালেও। 1975 সালে যারা বঙ্গবন্ধুকে খুন করেছিল তারা বিএনপি প্রতিষ্ঠা করেছে, জামায়াতকে ফিরিয়ে এনেছে, কিন্তু দেশের মানুষ আওয়ামী লীগকে ফিরিয়েছে। এটা আপনারা কিন্তু ভুলেন না, এটাই সত্য, এটাই বাস্তব।